আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানার বিস্ময়কর দাবি। এসব বলে বিচার বিলম্বিত করার সুযোগ নেই, জানালেন আইনজীবী। আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, জলকামানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, কয়েকজন আহত। যে কোনো মূল্যে ভারতের পুশিন চেষ্টা প্রতিহত করবে বাংলাদেশ, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে 4 দফায় চেষ্টা ভণ্ডুল করেছে বিজিবি। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। 1.5 মাসের মাথায় জ্বালানি তেলের দর বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া, সরকার নিরুপায় বললেন প্রতিমন্ত্রী। মূল্যস্ফীতির উচ্চ হারের সময় সংকট আরও বাড়বে, মত বিশ্লেষকদের। দিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি ফয়সাল সিদ্দিকী। হাসপাতাল ভবনে বেকারি অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখবে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত হবে 3 দিনের ভিতরে, সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এরকম একটি ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি যে আইনগতভাবে যেন কেউ কোনো কারণে প্রকৃত অপরাধীরা যেন কোনো পার না পেয়ে যায়। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কাল ভোলায় জানাজা শেষে দাফন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে উরুগুয়ের দলে ফেরা হলো না সুয়ারেজের। ফ্রান্স কিংবদন্তি জিদানের ছেলে সামলাবেন আলজেরিয়ার গোলবার। রেকর্ড 6ষ্ঠবারের মতো মেক্সিকো দলে ওচোয়া। এতক্ষণ আপনাদের সঙ্গে আছে দেবাশিস সরকার। দ্রুত সময়ে শুরু হলো রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম। আজ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেছে আদালত। তবে আসামি সোহেল বিস্ময়করভাবে ডলার নামে একজন এই ঘটনায় জড়িত বলে দাবি করে বলেন তাকে যেন ধরা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এমন দাবি মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা। আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে। জনাকীর্ণ এজলাসে শুরু হয় আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি। শুরুতেই ঘটনার নৃশংসতা তুলে ধরেন মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। ধর্ষণ, হত্যা ও আলামত ধ্বংস সহ কয়েকটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের অব্যাহতি চেয়ে আবেদন করে বলেন, তড়িঘড়ি করে দেয়া হয়েছে অভিযোগপত্র। নিজেদের নির্দোষ দাবি করে পরে আদালত প্রাঙ্গণে আসামি সোহেল রানা অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। না, আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই। আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তাই এটা বলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বিচার ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে আসামি। এই বিষয়গুলো হলো পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি, তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স, সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। দুই পক্ষের শুনানি শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার, সাক্ষী 18 জন। সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে।
আগেই শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সোহেল রানা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানে যোগদানকে কেন্দ্র করে সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে পুলিশ। এদিকে খুরশিদ আলমের নিয়োগ বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। সকাল থেকেই টানটান উত্তেজনা মতিঝিল দিলকুশার ব্যাংকপাড়ায়। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের প্রবেশ ঠেকাতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে জড়ো হয় কয়েকশো আন্দোলনকারী। দিতে থাকেন নানা স্লোগান। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন। বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য, না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেনেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। অভিযোগ উঠেছে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। ইসলামী ব্যাংকের দখল প্রতিহত করারও ঘোষণা দেন তারা। এই ইসলামী ব্যাংক ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য একজন পেসিস্টকে আবার এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। আমাদের চোখের সামনে সেই ইসলামী ব্যাংক নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লুটতরাদের হাতে চলে যাবে, এটা আমরা হতে দেব না। পরে সংবাদ সম্মেলনে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ছুটিতে পাঠানো এমডিকে পুনর্বহাল এবং গভর্নরের পদত্যাগ সহ 5 দফা দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। ইনসালামের যে শেয়ার আছে সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার কাছ থেকে ব্যাংকের মালিকানা ফিরে এনে যারা ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক ছিলেন তাদের কাছে যাতে করে এই ব্যাংকের মালিকানা হস্তান্তর করা হয়। এদিকে পরিচালনা পর্ষদের সভা ডাকা হলেও তা অনুষ্ঠিত হয়নি। এক পর্যায়ে অনলাইনে সভা করার প্রস্তুতিও নেওয়া হয়। অনুমতিও আসে বাংলাদেশ ব্যাংক থেকে। খবর আসে প্রশাসনের পক্ষ থেকে অনলাইনে পর্ষদ সভা করতে চাপ দেওয়া হচ্ছে, যদিও বিষয়টি অস্বীকার করেন ভারপ্রাপ্ত এমডি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখানে যখনই কোনো মব হয় ওনার এখানে আসে, সৌজন্য সাক্ষাৎ আমাদের কাছে আসে। চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ব্যাংক। বলছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশিদ আলমের নিয়োগের সিদ্ধান্ত সঠিক। যেহেতু ক্যাম্পাসের বাইরে যে কোনো ঘটনা সেটা বাংলাদেশ ব্যাংকের দেখার বিষয় না, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখছে বিষয়টা, তারা এই বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে বের করে দেয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। অধ্যাপক জুবাইদুর রহমানের পদত্যাগের পর গেল সপ্তাহে খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 1.5 মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় গণপরিবহন ও কৃষিতে এর প্রভাব পড়বে না মনে করছেন তারা। এদিকে বিশ্ব বাজারের সাথে দাম সমন্বয়ের অজুহাতে দেশীয় বাজারের বৃদ্ধির বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন মূল্যস্ফীতির উচ্চ হারের সময়ে এই পদক্ষেপে অর্থনৈতিক সংকট আরও বাড়বে। বিশেষজ্ঞদের অভিমত, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি স্থায়ী নীতিমালা প্রয়োজন। মাস তিনেক আগে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ত্রিপক্ষীয় যুদ্ধের রেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে জ্বালানি খাতে লেগেছে বড় ধাক্কা। আতঙ্কে অতিরিক্ত জ্বালানি সংগ্রহে তৈরি হয় হযবরল অবস্থা। প্রায় 2 মাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করেন গ্রাহকরা। পরিস্থিতি স্বাভাবিক হয় যখন গেল এপ্রিলের মধ্যভাগে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম এক লাফে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি করল সরকার। এবার অবশ্য ডিজেল বাদে বাকি 3 ধরনের জ্বালানিতে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে জানিয়ে গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বাড়লে আর কি করা, কিছু তো করার থাকবে না, সরকার যেটা করে সেটাই মেনে নিতে হবে, এটাই হলো কথা। গ্রাহক হিসেবে আমাদের খরচ বাড়লো, অনেক লাইন ছিল, আপনারা এরকম দেখেছেন, সেই তুলনায় এরকম কোনো কাস্টমার নাই। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন ডিজেলের দাম বৃদ্ধি না করা স্বস্তিদায়ক, তবে বাকিগুলোর বৃদ্ধিতে যে সংকট তৈরি হবে তা মোকাবেলা করাই সরকারের বড় চ্যালেঞ্জ।
এমন আরেকটা সময় হলো যখন আমাদের মূল্যস্ফীতির চাপ কিন্তু খুব উচ্চ পর্যায়ে রয়েছে, মানে বাড়তির দিকে রয়েছে, আপওয়ার্ড ট্রেন্ডিং। সুতরাং এই সময় আসলে এটা বাড়ানোর যদি মার্কেটের প্রাইসের সাথে অ্যাডজাস্টমেন্টের দিক থেকে দেখি, সেই যুক্তিটা নাই, বরঞ্চ মার্কেট প্রাইস গ্লোবালি পড়ছে। এই সময় তেলের দাম বাড়লে এটার একটা এফেক্ট কিন্তু মোটামুটি জনজীবন এবং ব্যবসার সর্বক্ষেত্রেই পড়ে। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে দেশীয় বাজারেও সেই হারে সমন্বয় করা হয়, কিন্তু দাম কমলে সেভাবে হয় না বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে দাম সমন্বয়ের একটি স্থায়ী মাপকাঠি থাকা প্রয়োজন। এই জন্য এটা খুব স্পেসিফিক ফর্মুলা থাকা উচিত যে গ্লোবাল মার্কেট প্রাইসের সাথে ডোমেস্টিক এনার্জি প্রাইস, পেট্রোলিয়াম প্রাইস কিভাবে অ্যালাইন করবে। এটা আসলে বাড়ছে এই জন্য আমি বাড়াবো, কমছে এই জন্য আমি কমাবো, শুধু এইভাবে অ্যাডহক ভিত্তিতে হওয়া উচিত না। আমাদের কিন্তু পেট্রোলিয়ামের উপর হাই ট্যাক্স আছে, পেট্রোলিয়াম ইম্পোর্টের উপর। সেই জায়গাটায় সরকারের একটা বড় রেভিনিউ ইনকাম হয়। কোনো কারণে পেট্রোলিয়াম প্রাইস বাড়তির দিকে থাকে, তখন কি আমরা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে প্রাইসটা একটু সহনীয় করে রাখতে পারি নাকি, বা বাড়ানোকে বা বেশি বাড়ানোকে অ্যাভয়েড করতে পারি নাকি, সেই কনসিডারেশনটা আমার মনে হয় থাকা দরকার। পরপর 2 দফা বৃদ্ধির পর দাম সমন্বয়ে দীর্ঘ বিরতি প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। IMF এর চাপ আছে ভর্তুকি কমানোর জন্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার, তবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, নানা প্রস্তাব থাকলেও দাম বৃদ্ধি নিয়ে এখনও এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনা হয়নি। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রতিমন্ত্রী ঈদে কিছু স্থানে লোডশেডিং নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন, বলেছেন জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার নিরুপায় ছিল। কোরবানির ঈদের ছুটিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি স্থানে লোডশেডিং হয়েছে, যখন বিদ্যুতের চাহিদা ছিল মাত্র 6000 মেগাওয়াটের মতো। প্রতিমন্ত্রী জানান, ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যা হওয়ায় কিছু জায়গায় লোডশেডিং হয়েছে। ঈদের ছুটিতে বিদ্যুতের চাহিদা এতটাই কম থাকে, মানে এখানে লোডশেডিং দেওয়ার এবং করবার কোনো সুযোগ থাকে না। 5700 মেগাওয়াট ঈদের দিন সকালবেলা চাহিদা এই পর্যায়ে নেমে এসেছিল, ইউ আন্ডারস্ট্যান্ড। কিন্তু ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কিছু জায়গায় তো বিদ্যুৎ হয়েছে থেকেছে, সেটা তো আসলে একটা কষ্টের কারণ, আমাদের জন্য একটা অস্বস্তির কারণ যে ঈদটা তার জন্য একটু হলেও তো নিরানন্দ কাটলো। 1 মাসের মধ্যে 2 দফা জ্বালানির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন প্রতিমন্ত্রী। বলেন, বিশ্ববাজারে দাম কমলে জ্বালানির দাম আবারও সমন্বয় করা হবে। আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বাড়ে যেভাবে হয়তোবা সেভাবে কমে না, কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব। জ্বালানির পর বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়েও আলোচনা হচ্ছে। এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাব জমা পড়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। এ অবস্থায় শিগগিরই কি বিদ্যুতের দাম বাড়ছে? প্রতিমন্ত্রী জানান, এক্ষেত্রে সিদ্ধান্ত নেবে কমিশন। প্রপোজাল তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিন শেষে একটা শুনানি হয়, সেই শুনানির পরিপ্রেক্ষিতে এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল, সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি এই পার্লামেন্ট, আপনারা দেখেছেন। সো হোয়াট দে আর ডুইং টিল নাও, কোনো ডিসকাশন আসলে তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত হয়নি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করতে জেলা উপজেলা পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এজন্য ডিসিদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। জনগণের দুর্ভোগটা আসলে কোথায় আছে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী জেনে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আদিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক হয়েছে, তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটি 3 জুন প্রতিবেদন দেবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, 6 নবজাতকের মৃত্যুর ঘটনা ফৌজদারি অপরাধ, প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।
রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এক নবজাতকের মায়ের করা মামলা তদন্ত করছে পুলিশ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আসামিরা যেন ছাড় না পায় এজন্য তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে সিআইডি। বিষয়টি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়। একটা মামলা মাত্র হয়েছে, সিআইডি টেক আপ করেছে, এটা তদন্তের ব্যাপার আছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তো অ্যাকশনে যাবে। এটা আইনের পার্ট, পুলিশের পার্ট। আমরা লুক আফটার করবো, আমরা দেখব। এর আগে আদ্দিনে নবজাতক মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে দীর্ঘ বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এজন্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে যুক্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফাইসাল সিদ্দিকীকে। 3 জুনই তদন্ত রিপোর্ট জমা হবে মন্ত্রণালয়ে। কেউ চিন্তাই করতে পারে না একটা পরিবারের 6 জন শিশু, নবজাতক শিশু, এবং তারা দমবন্ধ হয়ে মারা গেল আমাদের অবহেলা, আমাদের ব্যবস্থাপনার অভাবের কারণে। হচ্ছে দুঃখজনক ঘটনা তো হতে পারে না। এবং আমি নিজে এই কারণেই এরকম একটি ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি যে আইনগতভাবে যেন কেউ কোনো কারণে প্রকৃত অপরাধীরা যেন কোনো পার না পেয়ে যায়। প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। তদন্ত হবে, 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তরও। কমিটির রিপোর্টগুলোর মধ্যে যদি কোনো অসামঞ্জস্য থাকে সেগুলো তখন আমরা কারেকশন করার সুযোগ পাবো। এবং এর অর্থ হলো যে একদম 100% ইম্পার্শিয়ালিটি। একটা কমিটি করে দিলাম, সেই কমিটির তো কিছু জিনিস নজর এড়াও যেতে পারে। আরেকটা কমিটির বোর্ড, মেডিকেল বোর্ড করার মতো আরেকটা কমিটির হয়তো সেটা খুব স্ট্রংলি নজরে আসলো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে বেকারির অনুমোদন দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সভায় যোগ দেন। বলেন, 1 সপ্তাহের মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের হাতে ক্লোফ্লোক্সামিন আছে, মাঠ লেভেলে আছে, রিএজেন্ট আছে, আরো প্রয়োজন হবে। এগুলো আগামী সপ্তাহের ভিতরে আমরা কালেক্ট করব। উল্টা কথা হলো, উই আর রেডি টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্রতিটি সরকারি হাসপাতালে আলাদা কর্নার করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো সহিংসতা, চাঁদাবাজির বিপক্ষে অবস্থান সরকারের। কোরবানির সময় নিরাপত্তা আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বলেন, ভোগান্তি ও ঘণ্টার পর ঘণ্টা যানজট এবার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদ উল আজহা উদযাপন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে কটি দেশ বিলম্বে দাম বাড়িয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। দাম নিয়ন্ত্রণে থাকায় মূল্যস্ফীতি বাড়েনি। জানান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ছিল সরকার। হামে শিশুদের মৃত্যু প্রসঙ্গে মাহাদি আমিন বলেন, শিশুদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে পারায় গরুর দাম সহনীয় ছিল বলে দাবি করেন মাহাদি আমিন। এ সময় কথা বলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। অবশ্যই আমরা যে কোনো সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি এবং যত দ্রুত সম্ভব যেখানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলো গ্রহণ করব। যতটা সম্ভব আমরা চেষ্টা করব বিদ্যমান বাস্তবতায় আমাদের শিশুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে। সরকারের আন্তরিকতা এখানে সর্বোচ্চ। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা ইয়ে না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয় আমার নিউজটা করা উচিত। ভারত থেকে পুশিনের চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ। সরকারের এই অবস্থানে স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, অন্তত 4 বার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছে দেশটি। এটি বন্ধে দিল্লিকে ঢাকা আবারও কূটনৈতিক পত্র পাঠিয়েছে উল্লেখ করে প্রয়োজনে রাজনৈতিক যোগাযোগের কথাও জানান তিনি। বলেন, আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসছেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রোববার গভীর রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অন্তত 10 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিনের সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেনাপোলের সাদিপুর সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। সেই থেকে সীমান্তের শূন্য রেখে অবস্থান করছে সেই 10 জন।
এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা ও দিনাজপুর সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা করেছে ভারত। মূলত পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকে এমন অপচেষ্টা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত ঢাকা নানা পর্যায়ে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। 3-4 বার আমি শুনেছি যে পুশিনের একটা অ্যাটেম্প্ট হয়েছে, সেখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে এবং এইটাই কন্টিনিউ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি ইতিপূর্বে পুশিনের ব্যাপারে, এবং যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। ভারতের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিবাচক কথা বলেছে যে তারা পুশিন তারা করবে না। প্যারাডাইম শিফটের কথা আমরা শুনছি যে তারা তাদের ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কীরকম হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তটা যেন ইতিবাচক হয় সেটা আমরা আশা করব, এবং যদি সেটা ইতিবাচক না হয় সেটা তো অবশ্যই আমরা তাদের সাথে পলিটিক্যাল পর্যায়ে, ডিপ্লোম্যাটিক পর্যায়ে আমরা কথা বলবো। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার অবদানের কথা স্মরণ করে যে বিবৃতি দিয়েছে ভারত, তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে এটা প্যারাডাইম শিফট হিসেবে দেখি না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা সর্বজন স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সকলেই জানে। তো সেটা তো আগের থেকে হওয়া উচিত ছিল আমি মনে করি। তো ওনারা যেই স্টেটমেন্টটা দিয়েছেন সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই। উই ওয়েলকাম ইট হোল হার্টেডলি। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী সরকার। ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী। বাংলাদেশ অত্যন্ত শক্ত কন্টেন্ডার, এই নির্বাচনে অত্যন্ত ভালো অবস্থানে আমরা আছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠন ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ হয়। এ সময় রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। 60-এর দশকের ছাত্র রাজনীতিতে উত্থান। 1967 থেকে 69 সাল পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি। 69-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তোফায়েল আহমেদ। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদার আসনে আসীন হয়েছে। 1970 সালে নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসাবে। তোফায়েল আহমেদ সবশেষ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বেলা 3টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকেলে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে। সেখানেই তাকে গোসল করানো হয়। সেখানে রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণীর পেশার মানুষ তাকে শেষবার দেখার চেষ্টা করেন। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীন দেশের নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যেতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। বাদ মাগরিব তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় তোফায়েল আহমেদের জানাজার নামাজ। এতে অংশ নেন অসংখ্য মানুষ। আত্মার শান্তি কামনা করি এবং তিনি বাংলাদেশ যতদিন আছে তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে। দেশের ক্রান্তি লগ্নে তোফায়েল ভাইদের মতন লোক অযত্নে অবহেলায় তারা চলে গেছে। তাকে দাফন করার আগে তাকে গার্ড অব অনার যাতে দেওয়া হয় এবং তাকে যাতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধি করা হয়। আজকের প্রেক্ষাপটে তো অনেক ধরনের কথা হয়, আমি সেগুলো বলবো না। আমি শুধু বলবো যে তোফায়েলের আত্মার শান্তি কামনা করছি।
জানাজা শেষে তার মরদেহ হিমঘরে রাখা হয়। মঙ্গলবার নেওয়া হবে নিজ নির্বাচনী এলাকা ভোলায়। সেখানে জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বাগেরহাটে হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজারের দিঘিতে ফাতেমা নামের এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আল। ইয়ামিন, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, উদ্ধার অভিযান সম্পর্কে আমাদেরকে জানাবেন। দেবাশিস, রাত তখন ঘড়ির কাঁটায় 8:15 থেকে 8:20, ঠিক এই মুহূর্তেই মাজারের ঘাটে ফাতেমা নামের যে শিশুটি, এই শিশুটি গোসলের জন্য নেমেছিল। এই শিশুটির মা একজন মানসিক প্রতিবন্ধী, সে কারণে হয়তো সে ওইভাবে বাচ্চাটির প্রতি গুরুত্ব দিতে পারেন নাই। তখনই হলো এই মাজারের যে কমিটি, সেই কমিটি তাকে ঘাট থেকে টেনে নিয়ে যায়। তার সাথে সাথেই এটি ছড়িয়ে পড়ে। এখানে ছড়িয়ে পড়ার সাথে সাথেই এখানকার যারা স্থানীয় ফকির আছেন বা খাদেম আছেন, তারা এটি উদ্ধার শুরু করে। তারপরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত সহ এখানে শত শত না হাজার হাজার মানুষের আমরা ভিড় দেখেছি। তারা এখানে ভিড় করেছিল। তবে এখানে স্থানীয়ভাবে যারা খাদেম রয়েছে, তারা একটি নৌকায় করে উদ্ধার অভিযান শুরু করেছিল। পানিতে আসলে ডুবুরির যে দল বা ফায়ার সার্ভিসের দল, তারা নামেনি। আমরা সেই নৌকাটিও একটু দেখানোর জন্য চেষ্টা করি। সেই নৌকাটি এই মুহূর্তে ঘাটে, কিছুক্ষণ আগে তারা উপরে উঠেছে। অর্থাৎ এই নদী, এই যে দিঘিটি, এই দিঘিটিতে একটি কুমির ছিল এবং সেই কুমিরটি আছে। গত অল্প কিছুদিন আগে একটি কুকুর কাণ্ড ঘটেছিল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমরা জানি ঠিক তার এই যে অল্প কয়েকদিন পরেই এই ঘটনাটি ঘটলো। এই যে সেই দিঘিটি, এই দিঘিটিতে আসলে এই ঘাট থেকেই এই শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো এখানে শত শত মানুষের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এখনো শিশুটির উদ্ধার বা শিশুটিকে ফিরে পাওয়ার যে বিষয়টি, সেটি এখনো অনিশ্চিত রয়েছে। ধন্যবাদ ইয়ামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিএনপিকে কখনোই জনগণের কাছে দেশের জন্য ক্ষমা চাইতে হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, বিএনপি জনগণের পাশে থেকে রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করছে। বিকেলে রাজধানীর কলাবাগানে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ শেষে কথা বলেন তিনি। বলেন, 96-এ শেখ হাসিনা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন। নির্বাচনের আগেও জামায়াতে ইসলামী 47 থেকে এ পর্যন্ত ক্ষমা চেয়েছে। মন্ত্রী বলেন, 17 বছর সংগ্রাম করে গণতন্ত্রের পথে এসেছে দেশ, তা অব্যাহত রাখতে হবে। দেশে হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ, খুলনা ও সিলেটে প্রাণ গেছে 3 জনের। এ নিয়ে হাম ও উপসর্গে সিলেটে মৃত্যু হলো 61 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি 78 জন। মোট চিকিৎসাধীন 256। ময়মনসিংহে মেডিকেলে 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 38 জন। মোট চিকিৎসাধীন 102। এছাড়া বরিশাল, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান, নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, লেবানন ও গাজায় সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। মধ্যস্থতাকারীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ইরান। লেবানন ও গাজায় চলমান সামরিক আগ্রাসন রেড লাইন অতিক্রম করলে ইসরায়েলের বিরুদ্ধে ফের সরাসরি যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এছাড়া জানানো হয়, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে অবরোধের পাশাপাশি বাব এল মান্দেব সহ অন্যান্য ফ্রন্টগুলোকে সক্রিয় করার লক্ষ্যে কাজ করছে ইরানের প্রতিরোধ ফ্রন্ট। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত ও আরব পার্লামেন্ট। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, ভয়াবহ স্থল অভিযান ঝুঁকিতে ফেলেছে বেসামরিকদের জীবন। চরমভাবে লঙ্ঘন করা হয়েছে লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে। লেবাননে চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন আরব পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বিন ইয়ামাহি। জাতীয় দলে আর ফেরা হলো না লুইস সুয়ারেজের। তাকে ছাড়াই 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ে। অবসর ভেঙে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও জায়গা পাননি উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে দলে আছেন ফেদেরিকা ভালভার্দে, রোনাল্ড আরুহো এবং আক্রমণভাগের ভরসা দারুইন নুনেস। আগামী 15 জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দুবারের
চ্যাম্পিয়নরা। এইচ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কেপ ভার্দে ও স্পেন। বিশ্বকাপ দল ঘোষণা করেছে আলজেরিয়া। এই দলে আছেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। আলজেরিয়ান বংশোদ্ভূত হলেও ফ্রান্সের হয়ে ফুটবল খেলতেন জিনেদিন জিদান, তবে তার ছেলে লুকা জিদান বেছে নিয়েছেন আলজেরিয়াকে। স্প্যানিশ ক্লাব গ্রানাডার গোলরক্ষক লুকাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে আলজেরিয়া। 26 সদস্যের দলটির অধিনায়কত্ব করবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরওয়ার্ড রিয়াদ মাহরেজ। এবারের আসরে যে গ্রুপে দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন মেক্সিকার গোলরক্ষক গুইলমো ওচোয়া। বিশ্বকাপের জন্য আয়োজক মেক্সিকোর 26 সদস্যের চূড়ান্ত দলে ডাক পেয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার ঐতিহাসিক কীর্তি গড়লেন তিনি। 2006 সালে জার্মানির বিশ্বকাপে অভিষেক হয় গুইলেরমো ওচোয়ার। আগের 5টা বিশ্বকাপে তিনি খেলেছেন এবং প্রতিটি আসরেই তিনি নজর কাটতেন। মূলত এই অভিজ্ঞ গোলরক্ষক এবার মেক্সিকো দলের প্রধানত মেন্টর হিসেবে থাকছেন। চিভাসের গোলরক্ষক রাউল রাঙ্গেল মেক্সিকোর 1 নম্বর গোলরক্ষক হিসেবে খেলবেন বলে জানা গেছে। কোচ জেভিয়ের আগুইরের 26 সদস্যের দলে নেতৃত্ব দেবেন অ্যাডসন আলভারেজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।